আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে আপনি। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম? স্টুডেন্টদের ভিতর থেকে কেউ একজন রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে পঞ্চম আহ, ভাগ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ষষ্ঠ ভাগ থেকে শুরু করব। আচ্ছা, ষষ্ঠ ভাগে সেটা হচ্ছে বিচার বিভাগ। সেখানে অনুচ্ছেদ রয়েছে হচ্ছে 94 থেকে 117 পর্যন্ত। তো আমরা সবগুলো পড়বো না, জাস্ট গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা একটু দেখবো আর কি। এর মধ্যে 94 নং অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। 94 বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে, এবং আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই দুইটা বিভাগ নিয়ে এই সুপ্রিম কোর্ট গঠিত হবে। তারপরে হচ্ছে 95, 95 বলা হয়েছে বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ। 95 বলা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ। 95 একে বলা হয়েছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন, এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন। এটা বলা হয়েছে 95 এর একে। তারপরে হচ্ছে 96 এর সুপ্রিম জুডিশিয়াল কমিটি গঠন। তারপরে 96 লাগবে না, 102 লাগবে না, 111, এখান থেকে শুধু দুইটা পড়লে হবে, 94 আর 95, সুপ্রিম কোর্ট গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই দুইটা পড়লে হবে। তারপরে আমরা যাব হচ্ছে 114। 114তে বলা হয়েছে অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য কিছু গণপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরির মেয়াদ, তারপরে চাকরির যে শর্ত, তারপরে তার সার্ভিসের পদোন্নতি, তার যে আবাসন ব্যবস্থা, তার বেতন ভাতা পেনশন সম্পর্কিত যদি কোনো বিষয়ে কোনো ধরনের পরিবর্তন দরকার বা সংশোধন দরকার হয়, সে বিষয়গুলো প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচার করা হয়। এসব বিষয় বিচারের জন্য সারা দেশে মোট 60টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। এর মধ্যে ঢাকায় 3টি, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও বগুড়ায় একটা করে ট্রাইব্যুনাল রয়েছে। তার মানে 117 হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সরকারি চাকরিজীবীদের কোনো ধরনের যে নিয়ম কানুন রয়েছে চলমান, মেয়াদ, পদোন্নতি, স্থায়ীকরণ, বাসা আবাসন সুবিধা, রেশন যদি থাকে সেগুলা, এরকম চলমান যে বিষয়গুলো রয়েছে, সেগুলার যদি কোনোটাকে পরিবর্তন দরকার বা সংশোধন দরকার হয়, সেই ক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। আচ্ছা, এই ভাগ থেকে এই প্রশ্নগুলো আসছে বিগত বিসিএস, বিসিএস না, বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এবার আমরা চলে যাব সপ্তম ভাগে। সেখানে রয়েছে নির্বাচন। সপ্তম ভাগটা হচ্ছে নির্বাচন। আমরা পর্ব হচ্ছে 118।
118 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এখানে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করে থাকবেন। আর এই নির্বাচন যে কমিশন সেটার পদের মেয়াদ হবে আহ, কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী 5 বছর। আচ্ছা, 119 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব কি কি থাকবে? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রস্তুতকরণ, নিয়ন্ত্রণ। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী কিছু কাজ করে থাকে, যেমন রাষ্ট্রপতি পদে নির্বাচন করে থাকে, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করে থাকে, তারপর হচ্ছে সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার যে সীমানা সেই সীমানা নির্ধারণ করে থাকেন। রাষ্ট্রপতি পদের এবং সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা সেটা প্রস্তুত করে থাকেন। এগুলো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তারপরে হচ্ছে 122, খুব বেশি দরকার নাই, একটু মাথায় রাখলেই হবে। তাহলে এই ভাগ থেকে এই প্রশ্নগুলো অতীতে আসছে বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এগুলো আসছে। এবার আমরা দেখি হচ্ছে অষ্টম ভাগ। অষ্টম ভাগ হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, এখানে আমরা প্রথমেই দেখব 127 নং অনুচ্ছেদ। 127 নং অনুচ্ছেদে বলা হয়েছে মহাহিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। বাংলাদেশের একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকিবেন এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। এই বিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহাহিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন সেইভাবেই হবে। আচ্ছা, মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব কি কি, এটা বলা হয়েছে 128-এ। 129-এ বলা হয়েছে মহাহিসাব নিরীক্ষক হচ্ছে সিএজি। সিএজি পদের যেই মেয়াদ, এই মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। দায়িত্ব গ্রহণ করার 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত, যেটা আগে ঘটবে সেটাই হবে। এখন কেউ যদি 58 বছর বয়সে মহাহিসাব নিরীক্ষক নিযুক্ত হন, তাহলে তিনি 63 বছর বয়স পর্যন্ত তিনি চাকরি করতে পারবেন, অর্থাৎ 5 বছর। কিন্তু কেউ যদি 63 বছর বয়সে কেউ যদি এই পদে নিযুক্ত হয়, তাহলে তিনি চাকরি করতে পারবেন, এই পদে থাকতে পারবেন 2 বছর। কারণ কি, তার 5 বছর হওয়ার আগে কিন্তু 65 হয়ে যাবে। তাহলে 65 এবং 5, যেটা আগে ঘটবে সেটাই তার মেয়াদ হবে। এখানে 2 নম্বরে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কোন বিচারক যেই পদ্ধতি বা কারণে অপসারিত হইতে পারেন সেই কারণগুলোর কারণে বা সেই পদ্ধতিতে একজন সিএজি কেও অপসারিত করা যাবে। এখান থেকে এই প্রশ্নটা আসছিল বিগত সালে। আচ্ছা, এবার আসি নবম ভাগ। সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা। 137 পিএসসি গঠিত হয় 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে।
137-এ বলা হয়েছে কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা। আচ্ছা। 138-এ বলা হয়েছে, 138-এ বলা হয়েছে সদস্য নিয়োগের কথা। এখানে বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। সেখানে বলা হয়েছে যে কমিশনের অধিকাংশ সদস্য এমন হবে যারা 20 বছর বা তার চেয়ে বেশি কোনো সরকারি দায়িত্বে নিয়োজিত ছিলেন। অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি এমন সদস্য নিয়োগ করতে হবে যারা 20 বছর বা তারও বেশি সময় কোনো সরকারি পদে নিযুক্ত ছিলেন। তারপরে এই পদের মেয়াদ এই কি কথা, 5 বছর। আচ্ছা, তারপর হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, এখানে বলা হয়েছে 142 নং অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংশোধনের কথা। তারপরে হচ্ছে বিস্তারিত দরকার না, শুধু এটুকু মনে রাখলে হবে যে 142 নং অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংশোধনের কথা, ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখন আমরা দেখবো সংশোধনী গুলা। আমরা জানি যে বাংলাদেশ সংবিধানের এখন পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে। বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে। সেখানে আহ পঞ্চম সংশোধনী যেটা করেছিলেন জিয়া রহমান। তারপরে সপ্তম করেছিলেন 86-তে এরশাদ। 96 একটা হয়েছিল, সেটা 13তম সংশোধনী। আর একটা ছিল হচ্ছে 14 সালে হয়েছিল 16তম। এগুলা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এর কারণগুলো আমরা সামনে দেখবো কেন বাতিল করেছে, সামনে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, প্রথম সংশোধনী, প্রথম সংশোধনীটা হয়েছিল 1973 সালে। আমাদের সংশোধনীগুলো সালগুলা মনে রাখতে হবে, সালগুলা যদি মনে রাখি তাহলে সংশোধনীটি কি বিষয় হয়েছিল এগুলো মাথায় থাকবে খুব সহজেই। আর সালগুলা মনে রাখার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে কে কখন ক্ষমতায় ছিল সেগুলা কিন্তু আমরা সাল দ্বারা বুঝতে পারি। যেমন স্বাধীনতার পর থেকে 75-এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন। 75 থেকে 77 পর্যন্ত বা 75 থেকে 81 82 পর্যন্ত হচ্ছে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষভাবে, 75 থেকে 81 পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে জিয়াউর রহমানের শাসনামল ছিল এটা। তারপরে 80-এর দশক, 80-এর দশক মানে 80 থেকে 90-এর আগ পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সবটাই ছিল এরশাদের এরশাদের আমল ছিল এটা। তারপরে 91 নির্বাচন হলো। 91 থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। 96-এ দুইটা নির্বাচন হইলো। একটা বেগম খালেদা জিয়া তিনি চেষ্টা করেছিলেন একতরফা একটা নির্বাচন দিয়ে টিকে যাবেন, কিন্তু পারেন নাই। তিনি এই এই সংসদ সম্ভবত 12 দিন বা 15 দিন ক্ষমতায় ছিল। তারপরে 96-এর মাঝামাঝি সময়ে জুন জুলাইয়ের দিকে আরেকটা নির্বাচন দেওয়া হয়, ওইখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ। 1 সালের সেপ্টেম্বরের 1 তারিখ, 2001 সালের 1 সেপ্টেম্বর একটা নির্বাচন হয়। এই নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। তারা ছিল 2006 সালের শেষ পর্যন্ত। আমরা জানি যে 2006 সালের 28শে অক্টোবর একটা সারা বাংলাদেশে লগি বইটার একটা গন্ডগোল হয়। লগি বইটার সাথে অপোজিশন অর্থাৎ বিএনপি জামাতের একটা গন্ডগোল হয়। তারপর থেকে আসলে ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সেটা নিয়ে গন্ডগোল শুরু হয়, এবং সেটা যেটাকে বলা হয় 1/11, অর্থাৎ 2007 সালের জানুয়ারির 11 তারিখে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। 2007 সালে জানুয়ারির 11 তারিখ, যেটাকে 1/11 বলা হয়। এখানে এই 1/11 থেকে 2009 সালের 29শে ডিসেম্বরের আগ পর্যন্ত, না 2008 সালের, 2008 সালের 29শে ডিসেম্বরের আগ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক ছিল। অর্থাৎ তাহলে 8 সাল পুরোটা আর 7 সাল সম্পূর্ণ, এই 2টা বছর ছিল তত্ত্বাবধায়ক। 7 জানুয়ারি থেকে 8 ডিসেম্বর পর্যন্ত, তাহলে এই 2টা বছর ছিল তত্ত্বাবধায়ক। 8 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয়, সেখানে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর যায় না, এখনো আছে। 8-এর পরে হচ্ছে 14তে একটা ইলেকশন হয়, 14-5 জানুয়ারি। তারপরে হয় 18-30 ডিসেম্বর একটা হয়। তারপরে 7 জানুয়ারি মনে হয় একটা হয়, 24 সালের এবছর। তো এই এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি এই আওয়ামী লীগ গভর্নমেন্টই রয়েছে। তাহলে আমরা যদি এইভাবে কে কত সাল থেকে কত সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আর সংশোধনী সালটা কতটা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কি ধরনের পরিবর্তন হয়েছিল। মনে থাকবে সহজে। প্রথম সংশোধনীটা হয়েছিল 73 সালে, এটা আওয়ামী লীগের আমলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনী পর্যন্ত তিনি, তার আমলে হয় চতুর্থ সংশোধনী পর্যন্ত। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুইটাই হয় 73 সালে। প্রথম সংশোধনীর বিষয় কি ছিল? প্রথম সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল যুদ্ধাপরাধীদের বিচার। প্রথম সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি এবং তা কার্যকর করা। অর্থাৎ সোজা কথা হলো গিয়ে মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচার, এটা ছিল 1 নাম্বার সংশোধনী। 2 নাম্বারটা ছিল 73 সালে করা হয়েছিল, সেটার বিষয়টা ছিল আহ নিবর্তনমূলক আটক, জরুরি অবস্থা ঘোষণা এবং এই সময় মৌলিক অধিকারগুলো স্থগিতকরণ সম্পর্কে আইন তৈরি করা, সংশোধন করা। এটা ছিল 2 নাম্বার। 1 নাম্বারে ছিল মানবতার বিরুদ্ধে বিচার করা, 2 নাম্বার ছিল জরুরি আইন নিবর্তনমূলক এগুলা, এবং মৌলিক অধিকার কোনগুলা থাকবে কোনগুলা থাকবে না, জরুরি অবস্থার সময় স্থগিতকরণ, এগুলা বিষয় হচ্ছে দ্বিতীয় সংশোধনী। দুইটাই হয় 73 সালে। তৃতীয় সংশোধনীটা হয় 1974 সালে, বাংলাদেশ এবং ভারতের সীমানা নিয়ে। আচ্ছা, তাহলে তৃতীয় সংশোধনীটা ছিল ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ। আমরা এত কিছু পড়বো না, আমরা জাস্ট এটাই মাথায় রাখবো যে ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ, এটা ছিল তৃতীয় সংশোধনী। তাহলে 73 সালে হয়েছে দুইটা। প্রথমটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, দ্বিতীয়টা ছিল বিভিন্ন আইন করা, নিবর্তনমূলক আইন করা, জরুরি অবস্থা ঘোষণা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো থাকবে কি না, বা কোনগুলা থাকবে কোনগুলা থাকবে না, এই জন্য। তৃতীয়টা হয়েছে 74 সালে, বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ সংশোধনী।
বলা হয়ে থাকে এটার জন্য শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই চতুর্থ সংশোধনী এটাতেই করা হয়েছিল। এটার তারিখটা মনে রাখতে হবে, 1975 সালের 25শে জানুয়ারি। চতুর্থ সংশোধনীটা করা হয়েছিল 1975 সালের 25শে জানুয়ারি। এটার মাধ্যমেই বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করা হয়, প্রধানমন্ত্রী শাসিত সরকার থেকে রাষ্ট্রপতি শাসিত সরকারে পরিণত করা হয়, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন, আর একটা হচ্ছে একদলীয় শাসন প্রবর্তন। এই দুইটা করা হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। এটা পাশ হয়েছিল 1975 সালের 25শে জানুয়ারি, এবং এটার মাধ্যমেই গঠিত হয়েছিল বাকশাল। আর এটা, এই যে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এটা করা হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে 75 সালে। এটা বহাল ছিল 1991 সালে 12তম সংশোধনীর আগ পর্যন্ত এটা বহাল ছিল। এই যে লেখা আছে সবার শেষের লাইনটা, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটা পরিবর্তন করে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। এর আগে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল 1975 সালের 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে। এখানে আরো অনেক কিছু পরিবর্তন করা হয়। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি, রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি, সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা, মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা, বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি। আমরা এতগুলো পড়বো না, আমরা জাস্ট দুইটা পড়বো। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন, দুই হচ্ছে একদলীয় সরকার প্রবর্তন। আরেকটা মনে রাখতে পারে, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, এই যে তিনটা বিষয়, এগুলা ঘটানো হয়েছিল 1975 সালে 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে, এবং তখন ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমরা যদি পরের সংশোধনীতে, এখানে বঙ্গবন্ধু কিন্তু চ্যাপ্টার ক্লোজ। এই 75 পর্যন্ত বঙ্গবন্ধু 4টা সংশোধনী করেছিলেন, এবং এটার পরেই দেশে একটা গন্ডগোল হয়, এবং ওই 15ই আগস্টে গিয়া ওই হত্যাকাণ্ডটা ঘটে এটার প্রেক্ষাপটেই। তাহলে পঞ্চম সংশোধনীতে কি ছিল? পঞ্চম সংশোধনীটা করেছিলেন জিয়াউর রহমান। পঞ্চম সংশোধনীটি করেছিলেন জিয়াউর রহমান 1979 সালে। 1979 সালে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীটা করেছিলেন। আহ আমরা একটু আগে পড়েছিলাম যে এটা হাইকোর্ট কর্তৃক বাতিল হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে 79 সালের যে সংবিধানটার সংশোধন করা হয়েছিল, সেখানে মূলত একটা বিষয়, সেটা হচ্ছে 1975 সালের 15ই আগস্টে সামরিক শাসন জারির পর থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, সেটার যেন বিচার না করা হয় বা না করা যায়, সেই জন্য এটাকে বৈধতা দেওয়া হয়। এই জন্য এটা হাইকোর্টে বাতিল হয়। বাতিল হওয়ার প্রেক্ষাপটেই কিন্তু ওই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা সম্ভব হয়েছে। এই সংশোধনীটা যদি বাতিল না হইতো তাহলে করা যাইতো না। তাহলে পঞ্চম সংশোধনীর বিষয়টা ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে 1979 সাল পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলোকে বৈধতা দেয়া। আচ্ছা, তারপর আসি ষষ্ঠ সংশোধনী। ষষ্ঠ সংশোধনীতে হয়েছিল 1981 সালে। আচ্ছা, এটা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই, শুধু সংশোধনী সালটা মনে রাখলে হবে, 1981 ষষ্ঠ সংশোধনী। আচ্ছা, তারপরে সপ্তম, সপ্তমটা হয় 1982 সালে। না, 1986-তে সপ্তম সংশোধনী হয় 1986 সালে এরশাদের আমলে। এখানের বিষয়টা কি ছিল?
সপ্তম সংশোধনীর বিষয়টা ছিল ওই যে পঞ্চম সংশোধনীটা যেমন ছিল, 79 সালের পঞ্চম সংশোধনী, যেখানে বলা হয়েছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এটাকে বৈধতা দেয়া। ঠিক এইভাবেই সপ্তম সংশোধনীটা হয়েছিল 86 সালে, করেছিল এরশাদ ওই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটাকে বৈধতা দেয়া, যে জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা বৈধ বলে গণ্য হবে। এটা করেছিল জিয়াউর রহমান। এখন 2010 সালে এটা অবৈধ ঘোষিত হয় আদালত কর্তৃক, অর্থাৎ বাতিল হয়। বাতিল হওয়ার কারণে এটার এই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, সেটার আসামি ছিল এরশাদ। এরশাদ নির্বাচনে কিন্তু যাইতে চাইতো না। শেখ হাসিনা কিন্তু ওই একটা এই হত্যাকাণ্ডের আসামির ভয় দেখায় কিন্তু তার নির্বাচনে নিত। 14 সাল, 18 সাল এগুলোতে এগুলো ঘটেছে। দেখা যায় তো এরশাদ বলে যে না আমি নির্বাচনে যাব না, কারণ ওই সময় তো ওই শেখ হাসিনার হচ্ছে তার বিরুদ্ধে নির্বাচন করার মতো কেউ নাই, সব দল তো নির্বাচন বয়কট করে। তখন একমাত্র ওই মামলা দেয়া ভয় দেখায় যে তুমি যদি নির্বাচনে না যাও তাহলে এই মামলা তুমি আসামি, তোমাকে ফাঁসি কার্যকর করব। এই ভয় দেখায় কিন্তু এরশাদকে নির্বাচনে নিতে পারতো। এই 10 সালে এটা এটা ওই আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার ফলে। আচ্ছা, অষ্টম সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হয়েছিল 1988 সালে এরশাদের আমলেই। এখানে করা হয়েছিল রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়েছিল, এবং ঢাকা থেকে ঢাকা বানানটার পরিবর্তন করা হয়েছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে বাঙালি না বলে বাংলাদেশি বলা হবে। এই তিনটা বিষয়, একটা হলো রাষ্ট্র ধর্ম ইসলাম, একটা হলো ঢাকা থেকে ঢাকা, আর বাঙালির পরিবর্তে বাংলাদেশি। এগুলো পরিবর্তন করা হয়েছিল 1988 সালের অষ্টম সংশোধনী। তাহলে 89 সালে নবম 89 সালে হয় নবম সংশোধনী। এখানে নবম সংশোধনী তো গুরুত্বপূর্ণ কিছু নাই। তারপরে দশমটা হয় 90-এ। এখানে টানা তিনটা হয়, 88-তে অষ্টম, 89-এ নবম, নবম, 90-এ দশম। আমরা এভাবে মনে রাখতে পারি, 88-তে অষ্টম, 89-এ নবম, 90-এ দশম। এই তিনটা টানা হয়। এই তিনটার গুরুত্বপূর্ণ বিষয় ছিল নারী আসন 15 থেকে 30। জাতীয় সংসদে এখন আমাদের জানি যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টা। এর আগে ছিল 15টা, ছিল সর্বপ্রথম ছিল 15টা। এই 90 সালে সর্বপ্রথম 15 থেকে 30-এ বৃদ্ধি করা হয় দশম সংশোধনীর মাধ্যমে। তাহলে দশম সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদে নারীদের আসন হচ্ছে 15 থেকে 30-এ উন্নীতকরণ। একাদশ সংশোধনী এটা হয়েছিল 91 সালে। এখানে বলা হয়েছিল, এটা তো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। দ্বাদশ দ্বাদশটা হচ্ছে 91 সালে। একাদশ এবং দ্বাদশ দুইটা হয় 91 সালে। এই সংশোধনীর মাধ্যমে 17 বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 17 বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটে। ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ সংশোধনী গুরুত্বপূর্ণ বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। ত্রয়োদশ সংশোধন হয়েছিল 1926 সালে, সরি 1996 সালে। 1996 সালে ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, সেটার গুরুত্বপূর্ণ বিষয় ছিল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। এবং এটা কোন প্রেক্ষাপটে হয়েছিল? এটা হয়েছিল যখন 96 সালের ফেব্রুয়ারির দিকে একটা নির্বাচন একতরফা করে ফেলে খালেদা জিয়া। তখন বিএনপির এগেনস্টে ছিল আওয়ামী লীগ এবং জামাত। আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম, তাদের তীব্র আন্দোলনের মুখে বিএনপি তাদের সংসদ ভেঙে দিতে বাধ্য হয়। বাধ্য হওয়ার পরে একটা আইন করা হয়। এই আইনটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এখন এখানে একটা বিষয়, আওয়ামী লীগ কিন্তু নিজের সন্তানকে নিজে গলা টিপে হত্যা করেছে। কিভাবে? 1996 সালে তীব্র আন্দোলন করে যেই তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2011 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে চিরতরে বাংলাদেশ সংবিধান থেকে বাদ দেওয়া হয়। এবং সেই থেকে এখনো চলছে শাসন ব্যবস্থা। শেখ হাসিনার শাসন ব্যবস্থা ওই এরপর থেকে চলছে। তো এটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের কারণে বিএনপি বাধ্য হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে উঠিয়ে দেয়। এখন যদি কোনো কারণে আওয়ামী লীগ পতন হয় বা আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন হয়, অন্য কোনো সরকার যদি ক্ষমতায় আসে, সেও যদি আওয়ামী লীগের মতোই এরকম শুরু করে, তাহলে দেশে কিন্তু একনায়কের উত্থান ঘটতে পারে। কারণ যে একবার ক্ষমতা দখল করতে পারবে, সেই মোটামুটি ভাবে চালিয়ে দিতে পারবে এইভাবে দেশ। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা এখনো ওই মাপের সভ্য হই নাই যে নিজের অধীনে নির্বাচন দিয়ে নিজের পরাজয়টা সহ্য করতে পারি। আমরা কথায় কথায় কিন্তু উদাহরণ দিই, কেন আমেরিকায় তো, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। আমেরিকায় কি আছে? আমেরিকা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে আমরা কেন পারি না? কিন্তু আমরা এই জন্যই পারি না, আমরা এখনো আমেরিকার মতো সভ্য হই নাই। আমরা এখনো মেসে যারা থাকতাম, তারা যদি দেখতাম প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা খাবার থাকতো, যদি সুযোগ পাইতাম একজনের ডাবল মিল খাই ফেলতাম। আমরা এই ধরনের লোক। আমেরিকাতে এগুলো হয় না। বাংলাদেশে এই পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটেছে দুর্নীতির, এগুলার বিচার হয় না বা করা হয় না। আমরা যদি দেখি লাস্ট যে ঘটনা, যে ছাগল কাণ্ড নিয়ে মতিউর এনবিআর এর, এই মতিউরকে যদি মতিউরের যে সম্পদের উল্টাপাল্টা হিসাব, এগুলা প্রচারিত হয়েছে মিডিয়াতে, যাচাই বাছাই হয়েছে, এবং সে যে একটা দুর্নীতিগ্রস্ত লোক, এটা মোটামুটি ভাবে যখন সারা দেশে প্রতিষ্ঠিত, তারপর মতিউর এই দেশ ছেড়ে পালায় কিভাবে? মতিউর তো পালিয়েছে মোটামুটি ভাবে প্রচারিত হওয়ার পরে। বাংলাদেশে মোটামুটি ভাবে এটা প্রচারিত হয়ে গেছে, এর আরো সপ্তাহখানেক পরে মতিউর পালিয়েছে। যখন এটা প্রচারিত হয়, তখনই কেন মতিউরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না? এক সপ্তাহ পরে মতিউর দেশ ছাড়ে, তার মানে কি? হয়তো আমাদের তাকে বিচার করার মতো ইচ্ছা নাই আমাদের। মতিউর যে দুর্নীতি করেছে, তার দুর্নীতির বিচার করার ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে তো যেই দিন ঘটনা ঘটেছে সেই দিনই সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা দরকার, যে মতিউর যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে। মতিউর কিভাবে দেশ ত্যাগ করে? এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমার মধ্যে, তোমার মধ্যে, তাদের মধ্যে দুর্নীতি করার যে প্রবণতা, সেটারও বৃদ্ধি পায়। কারণ কি? আমরা দেখেছি যে মতিউর হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সে সুন্দরভাবে বিদেশে পাড়ি জমিয়েছে। তাহলে আমিও পারবো। কিন্তু আজকে যদি মতিউরকে এভাবে ধরা হইতো, ধরে যদি তার সঠিক বিচার হইতো, তাহলে কি আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে দুর্নীতি বেশি করা যাবে না, সম্পদ বেশি গড়া যাবে না। কারণ কি? বাংলাদেশে আইন বলতে কিছু একটা আছে। কিন্তু এই যে মতিউরের ঘটনার পর থেকে বা তারও আগে থেকে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, এগুলোর সঠিক বিচার বাংলাদেশে হয় নাই দেখেই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে, বা বাংলাদেশে দুর্নীতি পরায়ণতা মানুষের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে জবাবদিহিতা। সঠিক জবাবদিহিতা নাই আমাদের দেশে। পিএসসির 6 জন লোক
প্রশ্ন ফাঁসে জড়িত। পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক কিভাবে সে কুয়াকাটার মতো জায়গায় সান মেরিনা হোটেল বানায়? কিভাবে এটা একজন গাড়ি চালকের পক্ষে কি সম্ভব? আমরা এই প্রশ্নটা কি করি, ডিসি অফিসের একটা পিয়ন কিভাবে জেলা শহরে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে? ডিসি অফিসের একটা পিয়নের বেতন কত? ডিসি অফিসের একটা পিয়নের বেতন কত? সে কিভাবে একটা জেলা শহরে জায়গা কিনে এবং সে কোটি টাকা খরচ করে একটা বাড়ি করে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে আসে না। যেই গাড়ি চালক এই সাইয়েদ আবেদ কি জানি, হ্যাঁ আবেদুর রহমান না আবেদ হাসান, সৈয়দ আবেদ হাসান জীবন নাকি জানি তার নাম, এই গাড়ি চালক যখন হোটেল কিনে, তার সেজদা দেয়া ছবি এখন ভাইরাল হয়েছে। গাড়িতে বসে সেজদা দেয়, বিমানে বসে সেজদা দেয়, কুয়াকাটা সমুদ্র সৈকতে সেজদা দেয়, যেখানে রাস্তাঘাটে সেজদা দেয়, মানে সে নামাজ পড়ে। এবং প্রত্যেকটা ছবি ফেসবুকে ভাইরাল করে শেয়ার করে কে, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান। তার ছেলে বলে যে আলহামদুলিল্লাহ আব্বা নামাজ পড়তেছে এই সেই। অথচ তার ছেলে অর্থাৎ এই সোহান একবারও তার মাথায় ঢুকে না যে আমার বাবা তো গাড়ি চালক। একজন গাড়ি চালক কিভাবে বিমানে চড়ে, একজন গাড়ি চালক কিভাবে কুয়াকাটার মতো একটা টুরিস্ট পজিশনে গিয়ে সে হোটেল বানায়, টুরিস্ট স্পটে সে কিভাবে হোটেল বানায়, এত টাকা সে পায় কোথায়? এটা কি গাড়ি চালকের ছেলে, গাড়ি চালকের ওয়াইফ, তাদের মনে কখনো প্রশ্ন জাগে নাই? এর কারণ হচ্ছে সঠিক জবাবদিহিতার অভাব। এই যে পিএসসির গাড়ি চালকের এই অবস্থা, এটি কি পিএসসির চেয়ারম্যান উনি কি জানতেন না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে গাড়ি চালক এত টাকা পাইলো কোথায়? চেয়ারম্যান তো জানতো এটা। গত বছর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির গাড়ি চালক, পরহেজগার মানুষ, তার বাসার দরজাটাই ছিল 1 লক্ষ টাকার উপর দাম। বাসা যে করেছে তার দরজাটার দামই ছিল 1 লক্ষ টাকার বেশি। সে ছিল গাড়ি চালক, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির গাড়ি চালক। ডিজি কি জানে না তার গাড়ি চালকের অর্থনৈতিক অবস্থা? ডিজি কেন আগে পদক্ষেপ নেয় নাই? কারণ কি, ডিজি নিজেই দুর্নীতিগ্রস্ত। ডিজি যে তাকে জিজ্ঞাসাবাদ করবে, ডিজিরই তো অনেক সমস্যা যেগুলো গাড়ি চালক জানে, যে জন্য ডিজি গাড়ি চালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। ডিজি যে দুর্নীতি করতেছে এটা কি তার উপরের কেউ জানে না? জানে। কারণ আমরা কেউই সঠিক জবাবদিহিতার মধ্যে নাই, যে যেভাবে পারে লুটপাট করে খাচ্ছে। তাহলে 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন আন্দোলনের মাধ্যমে, সেই তত্ত্বাবধায়ক সরকারকে পঞ্চদশ সংশোধনী 2011 সালের মাধ্যমে বাংলাদেশ সংবিধান থেকে চিরবিদায় করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে চতুর্দশ সংশোধনী এটা হয়েছিল 2004 সালে। এটা বিএনপির আমলে হয়েছিল 2004 সালে। এই সংশোধনীর বিষয় কি ছিল? আমরা জানি যে নারী আসন সর্বপ্রথম ছিল 15, তো 15 থেকে 30 করা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? 15 থেকে 30 করা হয়েছিল এই যে দশম সংশোধনীর মাধ্যমে। সংসদে যে নারীদের আসন, সেটা 15 থেকে 30 করা হয়েছিল দশম সংশোধনী। আর হচ্ছে চতুর্দশ সংশোধনী, সেটাকে 30 থেকে 45 করা হয়। চতুর্দশ সংশোধনী 2004। এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের সংরক্ষিত আসন 30 থেকে 45। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়সসীমা 67, আগে ছিল 65, এটাকে করা হয় 67। এটা করেছিল বিএনপি। তার কারণ ছিল বিএনপির এখানে কিছু অসৎ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল, আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে হয় তিনি হচ্ছেন সাবেক বিচারপতিদের থেকে তত্ত্বাবধায়ক প্রদান করা হয়। তো বিএনপির ইচ্ছা ছিল যে যখন তত্ত্বাবধায়ক শুরু হবে তখন যেন কেউ অবসরে না যায়, কোনো একজন বিচারপতি যে বিএনপি পন্থী। এই জন্য তার বয়সটা বাড়াইতে হবে। এখন তার 71 বাড়ানো যায় না, বাড়াইলে বাড়াইতে হবে সবাই, সবারই, বিচারক সবারই বয়স বাড়াইতে হবে। তখন এটা করেছিল 65 থেকে 67, অর্থাৎ 67 বছর পর্যন্ত
তারা বিচারক হিসেবে থাকতে পারবে। এই অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপি এটা করেছিল। তারপরে আরো কিছু পরিবর্তন করেছিল। এর মধ্যে হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ যা আছে সব জায়গায় এদের ছবি প্রদর্শন করতে হবে। মূল বিষয় ছিল সংরক্ষিত নারী আসন 30 থেকে 45 এবং বিচারপতিদের বয়স 65 থেকে 67-তে উন্নীতকরণ। এই দুইটা বিষয় ছিল চতুর্থ সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয়। এটা হয়েছিল 2004 সালে বিএনপির আমলে। আচ্ছা, পরে দেখি পঞ্চদশ সংশোধনী 2011 সাল, যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এবং আরেকটা বিষয় হচ্ছে নারীদের সংরক্ষিত আসন 45 থেকে 50। 14তম সংশোধনীতে করা হয়েছিল 30 থেকে 45, আর পঞ্চদশ সংশোধনীতে করা হয় 45 থেকে 50। তাহলে কি ঘটলো? 2011 সালের পঞ্চদশ সংশোধনীত দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, আর একটা হচ্ছে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে 50 উন্নীত করা। আচ্ছা, তারপরে হচ্ছে ষোড়শ সংশোধনী। ষোড়শ সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয় ছিল উচ্চ আদালতের যে বিচারপতি তাদের অপসারণের ক্ষমতা আইন প্রণেতাদের হাতে ফিরিয়ে দেয়া। তার মানে হচ্ছে এমপি যারা, অর্থাৎ উচ্চ আদালতের যে বিচারপতি, তাদেরকে এমপিরা অপসারণ করতে পারবে। ষোড়শ সংশোধনী হয় 2014 সালে। এমপিদের হাতে ক্ষমতা দেওয়া হয় বিচারপতিদের অপসারণ করার। এটা হচ্ছে ষোড়শ গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তদশ অর্থাৎ সর্বশেষ, যেটা 18 সালে হয়েছিল, এটার গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলা সংরক্ষিত আসন 50টা করা হয়, সেটাকে আরো 25 বছর, অর্থাৎ 18 সাল থেকে আরো 25 বছর বহাল রাখা হবে। 50টা যে আসন করা হয়েছে এটাকে আরো 25 বছর, তার মানে এদের মেয়াদ হয়ে গেল 2043 সাল পর্যন্ত। 2043 সাল পর্যন্ত এই 50টা থাকবে। তাহলে বোঝা গেল সংশোধনী 17টা। কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা যদি এক নজরে আবার দেখি, সেটা হচ্ছে প্রথম সংশোধনীটা হয়েছিল 1973 সালে, দ্বিতীয়টা কত সালে? 1973 সালে, তৃতীয়টা 1974-এ, চতুর্থটা 1975-এ, তারপরে পঞ্চমটা 1979-তে, ষষ্ঠটা 1981, সপ্তমটা 1986, তারপরে অষ্টম, নবম, দশম, এই একাদশ, এই চারটা হচ্ছে 88, 89, 90, 91। এটি মিল রয়েছে। অষ্টম, 88, নবম, 89, দশম, 90, একাদশ, এটা হচ্ছে 91 সালে। 91 সালে আর একটা হয়, সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনী। তারপরে 96 সালে হয় ত্রয়োদশ। 96 পরে সরাসরি 4 সালে একটা, 11 সালে একটা, 14 সালে একটা, আর 18 সালে একটা, এইভাবে। তাহলে প্রথম সংশোধনী ছিল যুদ্ধাপরাধীদের বিচার, দ্বিতীয় সংশোধনী ছিল জরুরি আইন টাইন এগুলা আর কি, জরুরি আইন, নিবর্তনমূলক আইন, আহ, জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ, এগুলা। তৃতীয়টা ছিল ভারত বাংলাদেশ সীমানা। চতুর্থটা হচ্ছে একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তন, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি। পঞ্চমটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া।
ষষ্ঠটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। তারপরে হচ্ছে ষষ্ঠটার মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। সপ্তম, সপ্তমটা হয়েছিল 1986 সালে। এটার ঘটনা ছিল ওই যে জিয়াউর রহমান মারা গেছে, সেটাকে বৈধতা দেয়া। অষ্টমটা ছিল 88-তে। ওখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা বাংলাদেশি থেকে বাঙালি থেকে বাংলাদেশি, ঢাকা থেকে ঢাকা, রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলা। নবমটা হয়েছিল 89 সালে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। দশমটা 90 সালে, নারীদের জন্য যে সংরক্ষিত আসন এটা 15 থেকে 30 করা। একাদশ যেটা, সেটা 91 সালে হয়েছিল। এটারও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। দ্বাদশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 17 বছর পর দেশে সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন। ত্রয়োদশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হয়েছিল 96 সালে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। চতুর্থটা 2004 সালে হয়েছিল। এখানে হচ্ছে মহিলা আসন 30 থেকে 45 করা হয়েছিল, এবং বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা হয়েছিল। 15তম হয়েছিল 2011 সালে। সেখানে হচ্ছে ওই যে 96 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপন করা হয়েছিল, তা 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটা বাতিল করা হয়েছে। এবং মহিলাদের যে আসন সেটা 45 করা হয়েছিল, সেখান থেকে 50 করা হয়। আচ্ছা, তারপরে ষষ্ঠ, মানে ষোড়শ, 2014 সালে করা হয়। এটা হচ্ছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা এমপিদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। 17তম যেটা হয়েছে 18 সালে, সেটা হচ্ছে ওই যে 50টা করা হয়েছিল মহিলা সংরক্ষিত আসন, ওইটাকে আরো 25 বছরের জন্য বহাল রাখা হয়। আচ্ছা, আমাদের সংশোধনী শেষ। এবার পরে দেখি কি আছে। সংশোধনী থেকে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। এবার দেখি আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা। আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, আর লিখিত সংবিধান আছে বলেই কিন্তু আমরা জানি যে আমাদের সংবিধানের 153টা অনুচ্ছেদ রয়েছে, একটা প্রস্তাবনা রয়েছে, 4টা তফসিল রয়েছে, 11টা অধ্যায় রয়েছে। আচ্ছা, না, ক্লাস নিতেছি, ক্লাস নিতেছি, তো ডিস্টার্ব করবো। আচ্ছা, তারপরে হচ্ছে লিখিত সংবিধান রয়েছে, তারপর হচ্ছে অনমনীয় সংবিধান। অর্থাৎ কি, যে আমাদের যে সংবিধানটা রয়েছে সেটা রিজিড কনস্টিটিউশন, এটাকে সংশোধন করা কঠিন। সংশোধন করা যাবে, তবে সংশোধন করাটা কঠিন। কিরকম কঠিন? এখন হচ্ছে 2/3 ভোটাভুটির জরিপে 2/3 যে ভোটের প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রস্তাবনা রয়েছে, একটা প্রস্তাবনা রয়েছে। তারপর হচ্ছে সংবিধানের আধিক্য, অর্থাৎ সংবিধান হচ্ছে সবার উপরে। বাংলাদেশে যদি এমন কোনো আইন তৈরি করে, আইন কোথায় তৈরি হয়? সংসদে, জাতীয় সংসদে। সেখান থেকে যদি এমন কোনো আইন তৈরি করা হয় যেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান রয়েছে সেটার সাথে সাংঘর্ষিক, তাহলে ওই আইনটা বাতিল হবে। সংবিধান কিন্তু বাতিল হবে না, ওই আইনটা বাতিল করতে হবে। তারপর হচ্ছে একক সরকার পদ্ধতি। আচ্ছা, তারপরে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভা অবশ্যই এক কক্ষ বিশিষ্ট। তারপর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে।
আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে চারটা। তারপরে রয়েছে মৌলিক অধিকার, বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে। এটা বিভিন্ন সময় প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারগুলো বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে তৃতীয় ভাগে। এখানে কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, গ্রেপ্তার সম্পর্কে রক্ষা কবচ, চলাফেরার স্বাধীনতা, সমাবেশ সংগঠন, ধর্মীয় স্বাধীনতা, এগুলোর কথা বলা হয়েছে। আর আমরা জানি যে জরুরি অবস্থা জারি করা হলে মৌলিক অধিকার যে সবগুলো স্থগিত থাকে, শুধুমাত্র একটা চালু থাকে। সেটা কয় নাম্বার অনুচ্ছেদ? সেটা হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ, ধর্মীয় অধিকার। এটা শুধু চালু থাকে, আর বাকি সব স্থগিত হয়ে যায়। তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এটা অনুচ্ছেদ 22 অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর এটা হয়েছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ একটা মামলার আলোকে। আর এটা কার্যকর হয় 2007 থেকে। পহেলা 2007 সালের 1 সেপ্টেম্বর এটা কার্যকর হয়েছিল। নেপাল অম্বার্সম্যান যেটা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে, কিন্তু স্বাধীনতার কত বছর এখন পর্যন্ত এটা কার্যকর হয় নাই বাংলাদেশে। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি শেষ সংবিধান। আচ্ছা, আমার কাছে যে সংবিধানের শীটটা ছিল সেটা শেষ। এখন দেখি যে এটা রয়েছে, ওই যে শীট রয়েছে সেই শীটে বাড়তি কি আছে দেখি। অম্বার্সম্যান, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, এগুলাই। হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে সংবিধান শেষ। এখন সংবিধান সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আরেকটা বিষয় আমি বলছিলাম যে সংবিধানটা যদি কারো কাছে মনে হয় যে এটা খুব বেশি কঠিন, তাহলে আমি যে এগুলা করেছি আর কি, যে শুধু বিগত সাল যেগুলো আসছে, বিগত সালের প্রশ্নগুলো যদি কেউ পড়ে, 100-150-র মতো প্রশ্ন আছে, আমার মনে হয় সেখান থেকেও কমন পড়বে। শুধু প্রশ্নগুলো উত্তরগুলো যদি মুখস্থ করে ফেলা হয়। আর আমি এই প্রশ্নগুলো আমি হচ্ছে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিব নে। আর কারো কিছু বলার আছে কিনা? তাহলে কি ক্লাস শেষ করব? এনামুল, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। তাহলে শেষ করি ক্লাস, মোটামুটি শেষ এখন ওকে, ঠিক আছে সংবিধানটা। স্যার, যদি টপিক শেষ হয়ে থাকে তাহলে আজকে আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।